আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি পাঠদানের পূর্বে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ শিক্ষা করেছিলাম। আশা করি শিক্ষার্থী তোমাদের মনে আছে। তোমরা যে ভিডিওগুলো দেখছো তার প্রমাণ তোমরা নিয়মিত বাড়ির কাজ জমা দিচ্ছ। এই কারণে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠদানের পূর্বে তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে আমি কিছু ছবি লাগিয়েছি। এখান থেকে কিন্তু আজকের পাঠদানটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা গত ক্লাসে পড়েছি যে আবেগ কি এবং আবেগে কিভাবে শারীরিক পরিবর্তনগুলো হয়। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল অফ ইমোশন বা হাউ টু কন্ট্রোল ইওর ইমোশন। ঠিক আছে, আমরা আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করব। তাহলে শিক্ষার্থী, আজকে আমাদের শিখন ফল কি হবে? আজকের ক্লাসে আমাদের শিখন ফল হবে, আমরা কি জানতে পারবো শিক্ষার্থী? আমরা জানতে পারবো আবেগ নিয়ন্ত্রণের কৌশল। আবেগ নিয়ন্ত্রণের কিছু কৌশল রয়েছে। হ্যাঁ, আবেগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি, আমাদের ইমোশনটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি, এরকম কিছু কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা আজকে জানতে পারবে আবেগ নিয়ন্ত্রণের কৌশল। তাহলে শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠদানে চলে এসেছি। আজকে আমরা আবেগ নিয়ন্ত্রণের মোটামুটি 11টি কৌশল নিয়ে আলোচনা করব। এছাড়া অনেক ধরনের কৌশল রয়েছে। তোমাদের যোগেন্দ্র স্যারের বইতে তোমার পয়েন্ট করে লেখা নেই কৌশলগুলো, কিন্তু আমিনুল হক স্যারের বইতে পয়েন্ট করে লেখা আছে। তো আমি দুটো বই মিলিয়ে তোমাদেরকে পয়েন্ট আকারে তোমাদের আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো কিভাবে করা যায়, কিভাবে তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়ে আলোচনায় যাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা একটি গাছ বানাতে চাই। হ্যাঁ, আমাদের যে ইমোশন আসলে একটা সৃষ্টি থেকেই শুরু, তো আমি আজকে একটা গাছ বানাই তোমাদের সাথে। হ্যাঁ, গাছ বানাই আর তোমাদের সাথে আমি আবেগ নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করি। ঠিক আছে শিক্ষার্থীরা, প্রথমেই আসি আবেগ নিয়ন্ত্রণের প্রথম পয়েন্টটা। আমাদের আবেগ নিয়ন্ত্রণের প্রথম পয়েন্টটাই হচ্ছে কি? পরিবার। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার। শিক্ষার্থীরা, পরিবার হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের একদম প্রধান উপায়। ঠিক আছে, এই দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? দেখেছো একটা কি সুন্দর ফ্যামিলির ছবি? হ্যাঁ শিক্ষার্থীরা, পরিবার থেকেই কিন্তু মানুষ কিভাবে জীবনকে সামনের দিকে এগিয়ে নিবে বাবা মার কাছ থেকে শিখে, তাই না? যদি একটা সুন্দর শিক্ষিত পরিবার হয়, ধরো খুব সুন্দর একটা এরকম হাসি খুশি একটা পরিবার দেখতে পাচ্ছ, বাবা মার সাথে সম্পর্ক, সন্তানের ভাই বোনদের সাথে সম্পর্ক, পরিবারে একজন আরেকজনের ভাই বোনদের সাথে, এগুলো কিন্তু সবই পরিবারের একটি বিষয়, একটা জরুরি বিষয়। হ্যাঁ, তো আমরা যে দেখতে পাচ্ছি, দেখো শিক্ষার্থী, এটি হচ্ছে ভাই বোনের মধ্যে সম্পর্ক। তো পরিবার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। একজন শিশু জন্ম থেকে পরিবার থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জিনিস শিখে থাকে। যেমন ধরো নৈতিকতা, অথবা ধরো তোমার সময়ানুবর্তিতা, তার দায়িত্ব জ্ঞান, তার মূল্যবোধ, সব কিছুই কিন্তু পরিবার থেকে শিখে। এই নৈতিকতা, মূল্যবোধ, তারপরে দায়িত্ব বা যে কোনো ধরনের ইতিবাচক মনোভাব, অথবা কিছু পরিবার নেতিবাচক মনোভাব শিখে। তো সব কিছুই আসলে পরিবার থেকে শিখে। এই পরিবারের এই যে ভদ্র আচরণ, নৈতিকতা শিখে যেগুলো, এগুলো কিন্তু আসলে আবেগ নিয়ন্ত্রণে বড় ধরনের সহায়তা করে। ঠিক আছে, এটি হচ্ছে প্রথম পয়েন্ট। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পয়েন্ট, সেটি হচ্ছে আপনজনের সাথে মত বিনিময়। হ্যাঁ শিক্ষার্থী, এরপর যেটিতে যাচ্ছি আপনজনের সাথে মত বিনিময়। হ্যাঁ, পরিবারে এরকম অনেকেই থাকে, চাচা মামি বা কাজিন থাকে, অথবা
ধরো অনেক দাদি নানি থাকে, অনেকেই থাকে যে যাদের সাথে তারা খুব আপন, এবং তাদের সাথে তুমি যদি তোমার প্রবলেমগুলো মানে শেয়ার করো, বা ধরো কখনো কোনো সমস্যায় পড়েছো, বিষাদগ্রস্ত হয়ে গিয়েছো, অনেক বেশি রেগে গেছো, বা কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি আপনজনের সাথে একটু শেয়ার করো, সে হতে পারে তোমার মা বাবা, হতে পারে দাদা দাদি, মামা মামি, চাচা চাচি, যে কেউ হতে পারে, তাদের সাথে যদি মত বিনিময় করো, তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে আবেগ, তোমার যে অবাঞ্ছিত আবেগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। ঠিক আছে, এরপরে যে পয়েন্টটা আমরা চলে আসবো শিক্ষার্থী, সেটি কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, সেটি হচ্ছে প্রেষণা। হ্যাঁ শিক্ষার্থীরা, প্রেষণা। পরিবারের পরে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে মোটিভেশন। দেখো, হ্যাঁ শিক্ষার্থী, আমরা প্রেষণা চ্যাপ্টারই পড়ছি, যেহেতু প্রেষণা চ্যাপ্টার সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা আছে। প্রেষণা মানে কি শিক্ষার্থীরা মনে আছে? প্রেষণা মানে হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা বা তাগিদ। হ্যাঁ, কোনো কিছু ইতিবাচক করার মনোভাব থেকেই কিন্তু তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। যে কোনো বিষয় প্রেষণার ক্ষেত্রে, যে কোনো জিনিস তুমি ইচ্ছা করতে বা যে কোনো কিছু চিন্তা করতে, যে কোনো ভালো কিছু করতে, ভালো কাজ করতে, এইসব যদি চিন্তা করো, তাহলেও কিন্তু তোমার সেই ক্ষেত্রে তুমি তোমার প্রেষণার দ্বারাই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে শিক্ষার্থী, সেটি হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া। হ্যাঁ, নিজেকে গুটিয়ে নেওয়া। কোত্থেকে নিজেকে গুটিয়ে নেওয়া? হ্যাঁ, ধরো যেগুলোর ক্ষেত্রে ধরো অনেক বেশি ঝগড়াঝাটি হচ্ছে, তোমার সামনে তুমি অনেক ঝগড়াঝাটি দেখতে পাচ্ছ, সেখানে তো শুধু শুধু যে আবার ঝগড়াটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তুমি ছোট মানুষ, বা ধরো তুমি চাচ্ছ না যে কেন ওখানে যাবো, তার চেয়ে আমি বরঞ্চ সেখানে যে মারামারিটাকে আর উৎসাহিত না করে আমি চুপচাপ সেখান থেকে চলে আসি। হ্যাঁ, তারপরে ধর যে কোনো কিছুতে যেখানেই দেখবে যে তোমার ভিতর অনেক বেশি উত্তেজনা কাজ করছে, সেসব ক্ষেত্রে নিজেকে গুটিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা দেখো তো এখানে কি বোঝাচ্ছে এই ছবিটি থেকে? শিক্ষার্থীরা দেখো তো এই ছবিটি থেকে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই ছবিটি থেকে কিন্তু বোঝাচ্ছে যে যে তোমার সম্বন্ধে যে কোনো একজন, এই মেয়েটার সম্বন্ধে যে কোনো একজন কিছু বলছে, তাই তো? কানাঘুষা করছে বলতে পারো। তা আমার কথা হচ্ছে এগুলো আমরা ইগনোর করব। ঠিক আছে, তোমরা এইসব মানে যে কেউ যা ইচ্ছা বলুক, তুমি তো জানো তোমার সম্বন্ধে যদি কেউ সমালোচনা করে, সেটা নিয়ে বদার হওয়া ঠিক না, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা ঠিক না, কারণ তুমি তো জানো যে তুমি কেমন, তাই তো? তাই সেই ক্ষেত্রে যে কোনো মানুষের যে কোনো কথাবার্তা যদি এরকম হয়, সেক্ষেত্রে নিজেকে গুটিয়ে নেওয়া ভালো। তাহলে চলো এরপর আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। শিক্ষার্থীরা, এরপর আমরা যে পরবর্তী পয়েন্টে চলে যাব, আবেগ নিয়ন্ত্রণের কৌশল। এর পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে আত্মসংযম। হ্যাঁ শিক্ষার্থীরা, কোনো ব্যক্তি যদি আত্মসংযমী হয়, কোন কাজটি তার করতে হবে, রাগ করা যাবে কোন বিষয়ে রাগ করব না, কোন বিষয়ে মাথা ঠান্ডা রাখবো, এই বিষয়গুলো কিন্তু সে বুঝতে পারে। আর আত্মসংযমী মানুষ তখনই সম্ভব যখন সে কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাসী হবে। হ্যাঁ, আত্মবিশ্বাসী হলে কিন্তু সম্ভব। দেখো একটা মজার ছবি তোমাদের সাথে শেয়ার করি, যে একটা আনকনফিডেন্ট ব্যক্তি, হ্যাঁ, মাথায় চুল নাই, তার মন টন খারাপ, পরে কিন্তু সে কনফিডেন্ট হয়ে যায় না, চুল সহ। মজার বিষয় একটা, এমনি জাস্ট ছবিটা মজা লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আত্মসংযমী ব্যক্তি অবশ্যই কনফিডেন্ট হবে। হ্যাঁ, কনফিডেন্ট লেভেল থাকলে কিন্তু সম্ভব যে যে কোনো বিষয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে আত্মমানবতার সেবা। আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দাও। আত্মমানবতার সেবা কি? হ্যাঁ, যে এটা আসলে বুঝিয়েছে যে হেল্পিং পিপল হেল্পিং পিপল। হ্যাঁ, তার মানে কি যে মানুষ আত্মসামাজিক, মানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, দেখো অনেকেই কিন্তু অনেক সামাজিক সেবা, সামাজিক সংঘ, অনেক কিছুর সাথে জড়িত থাকে, তাই না? যেমন ধরো এই যে এখন করোনা ভাইরাসের যে একটা বৈরী আবহাওয়া, এই সময় কিন্তু মানুষ ত্রাণ তহবিল থেকে অনেকে অনেক কিছু দান করছে, তারপরে দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাই না? তো এগুলো হচ্ছে আত্মমানবতার সেবা। এই কাজগুলো করলেও কিন্তু তোমার কোনো রকম ধরো আবেগটা নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, অনেকটা আবেগের ক্ষেত্রে খুব একটা মানে সমস্যা হয় না, আবেগটা সে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে যখন সে অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। ঠিক আছে, যেমন এই যে আত্মমানবতার সেবা যদি হয়, যে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখো শিক্ষার্থী, তাই বোঝাচ্ছে না? হ্যাঁ, সেটাই বললাম যে সামাজিক যে কোনো বিষয় নিয়ে কাজ করবে, অথবা ধরো যে কোনো দরিদ্রের পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো তার মাথায় কাজ করবে। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে সৎসঙ্গ।
হ্যাঁ শিক্ষার্থী, সৎসঙ্গ বলতে কি বোঝাচ্ছে? যে অবশ্যই যাদের সাথে মিশবে, অবশ্যই সেই ক্ষেত্রে বিশেষ করে কোনো অবসর সময় বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারে, পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন ইতিবাচক বিষয় কাজ করতে পারে। দেখো মজার এমনি কিন্তু বন্ধু বান্ধব যখন একসাথে হয় তখন কিন্তু এরকমই মজা করে, তাই না? অনেক বেশি মজা করে। ঠিক এমন তোমরাও কিন্তু অনেক মজা করো যখন বন্ধু বান্ধব একসাথে হও। যদি এখন বৈরী আবহাওয়ায় সেটা খুব একটা মানে সম্ভব হচ্ছে না, তারপরও এই সৎসঙ্গে থাকলেও কিন্তু অনেক সময় সেটি সম্ভব, মানে নিজের আবেগকে কন্ট্রোল করা। হ্যাঁ, তো এর পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে মূল্যবোধ। হ্যাঁ শিক্ষার্থীরা, মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মূল্যবোধ বলতে আসলে কি মূল্যবোধ বুঝিয়েছে, কিসের উপর বুঝিয়েছে? বেসিক্যালি মূল্যবোধ কিন্তু অনেক রকম হয়, তোমরা জানো যে ধর্মীয় মূল্যবোধ, আর্থিক মূল্যবোধ, সৌন্দর্য মূল্যবোধ, তারপরে এখানে পলিটিক্স, বিভিন্ন ধরনের মূল্যবোধ। হ্যাঁ, তোমার নিজের বিষয় আছে, সেলফ ইন্টারেস্টেড, ফ্যামিলি, বিভিন্ন ধরনের মূল্যবোধ বিভিন্ন মাধ্যম থেকে আসে। ঠিক আছে, তো বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতার বিষয়, এই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে, এই বিষয়গুলো নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি নৈতিকতা, মানে নীতিবোধগুলো তোমার মধ্যে জাগ্রত হবে। কোন কাজ করতে হবে, কোন কাজ করতে হবে না, কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলি সবই কিন্তু অনেকটা ধর্মীয় মূল্যবোধ থেকে শেখা যায়। ঠিক আছে, নিজ নিজ ধর্মের প্রতি অনুগত হওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। দেখো মানুষ কিন্তু বিপদে পড়লে কিন্তু দেখো যারা ধর্ম পালন করে ভালোভাবে তারা তো আছে, কিন্তু কিছু মানুষ আছে শুধু বিপদে পড়লেই তারা তার মানে মহান আল্লাহ বা ভগবানকে মনে করে। তো আসলে এই জিনিসগুলো, মূল্যবোধগুলো, ধর্মীয় মূল্যবোধকে অনেক বেশি জাগ্রত করতে হবে, যেটা নিয়মিত থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ সম্ভব। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে হীনমন্যতায় না ভোগা। হ্যাঁ, হীনমন্যতায় না ভোগা মানে কি? যে হ্যাঁ, আমার কখনোই মন খারাপ করে বসে থাকা যাবে না। ঠিক আছে, হীনমন্যতায় ভোগা যাবে না। মন খারাপ করে থাকলে কি হবে? হ্যাঁ, মন খারাপ করে থাকলে হবে, নিজেকে যদি মন খারাপ করে তার জীবনে কখনো উন্নতি করা সম্ভব না। কখনোই ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, সবাই আমাকে অকর্মণ্য বলছে, যে সবাই বলে না আমার দ্বারা কিছু হবে না, তাহলে আসলেই মনে হয় আমার দ্বারা কিছু হবে না। নো, এরকম করা যাবে না। তোমার কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকতে হবে। তোমার যদি কনফিডেন্ট লেভেল হাই থাকে তাহলে কিন্তু এই যে লাইফে এই জিনিসটা সম্ভব। ঠিক আছে, লাইফে এই জিনিসটা সম্ভব, সেটা হচ্ছে সাকসেস। সো অবশ্যই তোমাকে হীনমন্যতায় ভোগা যাবে না, নিজের প্রতি নিজের অবহেলা করা যাবে না, অনেক বেশি কনফিডেন্ট লেভেল হাই থাকতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে হীনমন্যতায় না ভোগা। এবং এর পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। হ্যাঁ অবশ্যই শিক্ষার্থী, শিক্ষা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমরা জানো যে শিক্ষা ছাড়া কিন্তু সম্ভব না। শিক্ষিত মানুষ কিন্তু অনেক বেশি বিষয়গুলো, আবেগীয় বিষয়গুলো বুঝতে পারে। আবার ধরো শিক্ষাক্ষেত্রে আমরা যেমন পুরস্কার প্রদান করি অথবা বিভিন্ন কাজে উৎসাহিত করি বিদ্যালয়ের শিক্ষকরা, আবার শিক্ষিত মানে যে ফ্যামিলি হলে বাবা মাও ছেলে মেয়েকে উৎসাহিত করে। তো এই জিনিসগুলো আসলে খুবই জরুরি। তাহলে শিক্ষা একটা পয়েন্ট যে যা আবেগ নিয়ন্ত্রণে অনেক বেশি সহায়ক। আচ্ছা, এরপরে সর্বশেষ যে পয়েন্টটি শিক্ষার্থী, সেটি হচ্ছে কি দেখো, অবস্থান পরিবর্তন। হ্যাঁ শিক্ষার্থী, অবস্থান পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এটা কোথায় লাগাতে পারি শিক্ষার্থীরা? আমি এটা এইখানে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ অবস্থার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যে তোমাকে যখন তুমি আবেগীয় হবা তখন তুমি ধরো তুমি রেগে গেছো, হ্যাঁ রেগে তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ এই সময় তুমি তোমার জায়গাটা পরিবর্তন করতে পারো। তুমি রেগে যে দাঁড়িয়ে কন্ট্রোল করতে পারছো না, সাথে সাথে বসে পড়তে পারো, অথবা বসে পড়ার পরও যদি রাগ কন্ট্রোল না হয় তুমি কিন্তু শুয়েও পড়তে পারো। ঠিক আছে, তুমি তোমার অবস্থানটা পরিবর্তন করবা। যেই অবস্থায় তুমি রাখছো, যে অবস্থায় তুমি কান্না করছো, যে অবস্থায় তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, সেটাকে পরিবর্তন করা। অনেক সময় দেখা যায় যে মানুষ যখন অনেক বেশি বিষণ্ণতায় ভুগে, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেকে বলে যে ঠিক আছে একটু বেরিয়ে আসো, হ্যাঁ 3-4 দিনের জন্য কক্সবাজার চলে যাও, এভাবে বলে। তো এটা কেন? এই যে বললাম যে অবস্থার পরিবর্তন। তুমি যদি তোমার অবস্থার পরিবর্তন করো তাহলে কিন্তু আবেগ অনেক ইজিলি নিয়ন্ত্রণ করা সম্ভব। তো শিক্ষার্থী, এই ছিল আজকে তোমাদের পয়েন্ট, সেটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের কৌশল। তো এখন আমি যেহেতু পুরো একটি অধ্যায় পড়েছি, কি অধ্যায়ের পয়েন্টটি ছিল বলো তো? অধ্যায়টি ছিল আবেগ, তাই না? এই যে মানুষের মধ্যে কত সুন্দর সুন্দর কত ধরনের আবেগ রয়েছে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণের এই যে
11টি পয়েন্ট আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এই আবেগগুলো সবগুলোকে আমাদের অবশ্যই এই 11টি পয়েন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এছাড়াও আমরা বিভিন্নভাবে আসলে আরও অনেক পয়েন্ট আছে আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, যাওয়ার আগে আমি যেটি বলবো তোমাদেরকে যে এই জিনিসগুলো লাইফে খুবই জরুরি। কি জিনিস জরুরি? ভালোবাসা, লাভ, অনেস্টি। দেখো খুব সুন্দর, আমার ভালো লাগে কথাটা, লাভ, অনেস্টি, ট্রুথ এবং রেসপেক্ট। অবশ্যই একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকতে হবে, বাবা মা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, সততা থাকতে হবে। সততা যে কোনো কাজেই আসলে থাকা খুবই জরুরি। ঠিক আছে, যে তুমি যে অনলাইনে পাঠদান করছো, এখানে কিন্তু তোমাকে সৎভাবেই কাজ করতে হবে। হ্যাঁ, মানে অনলাইনে পাঠদান যে শুনছো বা পরীক্ষা হবে সামনে তোমাদের, সেগুলো খুবই সৎভাবে করবে, সততা বজায় রাখবে, সত্যতা বজায় রাখবে এবং রেসপেক্টটা অনেক বড় জিনিস, যে রেসপেক্ট করতে হবে সবাইকে, সম্মান দেখাতে হবে। একজন ব্যক্তির সম্মান রেসপেক্ট যদি না করো, মুরব্বী কোনো ব্যক্তির বা যার যোগ্যতা আছে তাকে যদি রেসপেক্ট না করো, তাহলে কিন্তু তোমার সম্বন্ধে মানুষের ভালো ধারণা হবে না, যে হয়তো বা তার পরিবার তাকে কোনো কিছু শিখায়নি। তো এই জিনিসগুলো মনে রাখবে শিক্ষার্থী। আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের এই সুন্দর গাছটি অনেক পছন্দ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এইভাবে আসলে অনেক চেষ্টা করি যে তোমাদেরকে যেন অনেক বেশি ইন্টারেস্টিং করে পড়ানো যায়, তোমরা পড়ায় মন দিতে পারো। আর এই পয়েন্টগুলো না অনেক সোজা, তোমরা পয়েন্টগুলো মনে রাখলেই ইজিলি পারবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমি তোমাদের ছোট্ট একটি বাড়ি কাজ দিয়ে আমার ক্লাস শেষ করব। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি ছোট্ট একটি বাড়ি কাজ দিব। আজকে যে বাড়ি কাজটি থাকবে সেটি হচ্ছে, আমরা যে পয়েন্টটি আজকে পড়েছি সেটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের কৌশল। তো এই আবেগ নিয়ন্ত্রণের যে কৌশলের যে পয়েন্টগুলো পড়লাম, টোটাল কয়টি পড়েছি শিক্ষার্থীরা? 11টি। তো আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলোর এই 11টি পয়েন্ট তোমরা মুখস্থ করবে এবং এটি লিখবে। মুখস্থ করতে লাগবে 5-7 মিনিট বা 10 মিনিট, আর লিখতে লাগবে 5 মিনিট। তাহলে এক সপ্তাহে মাত্র 15 মিনিটের একটি হোমওয়ার্ক দিলাম। আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো লেখো, শুধুমাত্র পয়েন্টগুলো লিখবা। শুধুমাত্র তোমরা পয়েন্টগুলো লিখবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এত ইজি একটা বাড়ির কাজ তোমরা বুঝতে পেরেছো। অনেক সহজ একটা বিষয়, পয়েন্টগুলো আসলে মনে থাকলেই তুমি কিন্তু ইজিলি ভিতরের যে কথাগুলো এগুলো তুমি বানিয়ে লিখতে পারবা। তোমাদের বইও অনেক সুন্দর করে লেখা আছে, তোমরা বইয়ের সাহায্য নিবে, পয়েন্টগুলো মুখস্থ করবে এবং লিখে সময় মতো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, ভালো থাকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সাবধানে থেকো, বাসায় থেকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।